সামনের গাড়ি থেকে তিনজন ছেলে নেমে আসে। নির্জন ও নিশা পেছনে ফিরে দেখে নেয় একবার তিন্নি, রামসা, মেহের সবাই ঠিক আছে কিনা। তারপর নিশান যেই না গাড়ি থেকে নামতে যাবে, ঠিক তখনই নির্জন নিশানের হাত ধরে নিষেধ করে দেয়। এর কারণ অবশ্যই নিশানের মাথায় গরম হয়ে আছে, তা তার চেহারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাই নির্জন একাই গাড়ি থেকে নেমে যায়। সামনে গাড়ি থাকায় ছেলেগুলোকে কিছু বলতে থাকে নির্জন। তাদের মধ্যে কথাবার্তা কিছু শোনা না গেলেও নিশান গাড়ি থেকে কিছু একটা বুঝতে পেরেই গাড়ি থেকে নেমে তাদের কাছে গেল। নিশান দেখলো নির্জন ওই তিনটা আওয়ারা টাইপের ছেলের কাছে মাপ চাইছে ভুল করে তাদের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যাওয়ার জন্য। কিন্তু ছেলেগুলো ভুল ক্ষমা করার বদলে আরো চেঁচিয়ে ওঠে, নির্জনের শার্ট কলার চেপে ধরে। নির্জন তারপরও তাদের মধ্যে উঁচু গলানো শ্যামলা রঙের ছেলেটা তার হাত থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে নেয়। তারপর আবার খুব শান্ত স্বরে মাপ চেয়ে নেয়। কিন্তু সেই ছেলেগুলো আরো আজে বাজে কথা বলে নির্জনের মাথা খারাপ করে ফেলে। নির্জন যে কিনা শান্তশিষ্ট, কখনো কোনো রকমের ঝামেলা জড়াতে পছন্দ করে না, সে হঠাৎ করে রেগে গিয়ে তাদের মধ্যে একজনকে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। তা দেখে বাকি দুই ছেলে নির্জনের দিকে তেড়ে আসে। তখনই নিশান গিয়ে ভাইয়ের সামনে দাঁড়িয়ে গর্জে বলে, হে, তোমাদের সমস্যা কি? যে কোনো ঘুমন্ত বাঘ জেগে উঠেছে। নির্জন আবারও নিশানের ডিঙিয়ে তাদের মারতে শুরু করে। তা দেখে নিশান বেশ অবাক হয়। নিশানকে এমন রূপে দেখে কখনো কল্পনাও করেনি। হয়তো এই ছেলেগুলো এমন কিছু বলেছে যা দারুণ এত রেগে গেছে সে। নিশান নির্জনকে বুকে হাত দিয়ে আটকে দেয়। তারপর সেখান থেকে একটা ছোট্ট, খুব খারাপ একটা কথা বলে ওঠে। কথাটা হলো, দুই ছেলে একসঙ্গে তিন মেয়েকে সামলাতে পারবে না ভাই। আমাদের হাতে একজনকে উঠিয়ে দাও, আমরাও একটু মজা করে খাই। এবার নিশান বুঝতে পারলো কেন এত রাগ রেগে গেছে নির্জন। তারপর ছেলেগুলো মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছে, সেটা তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। নিশান ছেলেগুলোর দিকে নেকড়ের মতো চোখ করে বলল, নিজের মুখটা প্রতি এটা শব্দই কন্ট্রোল করতে বলতে শেখ, নয়তো কপালে অনেক দুঃখ আছে তোদের। পাশ থেকে চিকন করে আরো একটি ছেলে বলল, কার সঙ্গে কথা বলছে জানি? শিক্ষামন্ত্রী জামাল হোসেনের ভাগনাদের সঙ্গে। নিশান তখনও দাঁত বের করে বলল, যাক তাহলে, কোনো প্রধানমন্ত্রীর ছেলের সঙ্গে তো কথা বলছি না। কথা শেষ না করতে পাশ থেকে নির্জন বলল, জানোয়ার গুলোকে মেরে কুকুর দিয়ে খাওয়াতে ইচ্ছে করে। অনেক বাজে কথা বলেছে। সেসব কথা কোনো ভালো মানুষ কখনোই বলতে পারে না। আমরা নাকি তিন মেয়ের সঙ্গে। কথাগুলো বলেই থেমে চোখ খিচিয়ে নিল নির্জন। কথা ভাষা বুঝতে পেরে নিশান আর এক বিন্দু থেমল গেল না। চোখ বন্ধ করে মারতে শুরু করে দেয় ওদের। তিনজন থাকায় অনেক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এইসব দেখে মেহের তিনি সবাই গাড়ি থেকে নেমে এসে নিশান ও নির্জনকে আটকাতে শুরু করে দেয়। নিশানের কপালে একটু কেটে যায়। আর সামনে ছেলেগুলো চোখে মুখে 12টা বাজিয়ে দেয়। নিশান ও নির্জন মিলে ছেলে নিশানকে শক্তপোক্ত করে জড়িয়ে ধরে আটকানোর চেষ্টা করে। এত পরিমাণ শক্তি চলে এসেছে যে মেহের হাঁপিয়ে তার দিকে তাকিয়ে থাকে। নিশানও কিছু একটা অনুভব হতেই তাকে আটকিয়েছে দেখে নিজের শরীরের সকল শক্তি আস্তে আস্তে গায়ে হাতে শুরু হয়ে যায়। তাদের মধ্যে একে অপরের চোখাচোখি হতে ছেড়ে দেয়। সামনের ছেলেগুলো হুমকি দিয়ে বলে যায়, এই মেয়ে তিনটাকে নিয়ে এত ভয়, এতদিনের জন্য তুই নিয়ে গিয়ে রাত কাটায়। আর যদি তা না হয়, তাদের একজন বুঝতে পারবে এই খুমখাইরোল কি জিনিস। মেয়ে ভাসিয়ে দেব বলে রাখলাম আমি। এই কথাগুলোই নিশান আবার ছুড়ে যেতে যাবে, তখনই নির্জন তার ভাইকে আটকে দেয়। এরপর পিছনে ফিরতে ফিরতে তার আবার পুরোনো রাস্তায় দাঁড় করে রাখা গাড়িতে গিয়ে বসে। গাড়িতে বসে নির্জনের দিকে তাকিয়ে রইল নিশান। নির্জন নিশানের থেকে নিজের চোখ বাঁচিয়ে সামনে মনোযোগ দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করলো। তারপর নিশানের গাড়ির ভেতরে রিয়াজ ভিউ মেয়ে আয়নার তাকাতেই দেখলো মেহের তাকিয়ে আছে। নিশান একটু পর নির্জনকে ইশারা করে টিস্যু পেপার দিতে বলে, তার কারণ তার কপাল দিয়ে রক্ত ঝরছে। তিন্নি তো এমন মারপিট দেখে থ মেরে গেল। ভয় কারোর সঙ্গে কিছু বলল না, চুপচাপ বসে আছে। সে তো মনে মনে বলছে, বিয়ের শপিং করা আমার মিটে গেছে। এমন ভাই থাকলে কারো বিয়ে হওয়াটা কি কঠিন? মেয়েদের যে সম্মান দিয়ে কথা বলে না, তারা পুরুষ মানুষের কাতারেই পড়ে না। রামসা কথা শুনে নিশান পেছনে ফিরে তাকিয়ে বলে, ছেড়ে দে ভালো, কিন্তু ছেড়ে দেওয়া না। নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে তো গিয়েছিলাম আমরা, উল্টো ওদের আরো তেল বেড়ে গেল, তাই একটু ছেড়ে দিলাম। কথা বলে নির্জনের দিকে তাকাতেই দুই ভাই মিলে একসঙ্গে মৃদু হেসে দিল। রামসা নির্জনের উদ্দেশ্য করে তখনই বলে উঠল, নির্জন, আজকে হঠাৎ করে এমন রেগে গেল কেন? তুমি কখনো এমন মাথা গরম করো না, সবসময় ঠান্ডা মেজাজে চলাফেরা করো। সত্যি বলতে আমি অনেকটাই অবাক হয়েছি। নির্জন তখন বলল, দেখো রামসা, কেউ যদি আমাকে রাগ দেখিয়ে মেরেও ফেলে,
আমাকে ঘৃণা করে, অপমান করে, দুর্ব্যবহার করে, আমি তা মাথা পেতে নেব। এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি আমার মা, বোন, বউকে নিয়ে বাজে মন্তব্য করে, তাকে খুন করে ২ বারও ভাববো না। নিজের ঘরের মেয়ে মানে আমাদের পুরুষের সম্মান, এটা একান্তই আমাদের। এ কথাগুলো শুনে মেহেরের খুব ভালো লাগলো। কত তফাৎ ২ ভাইয়ের মধ্যে। নির্জন ভাই কত নরম স্বভাবের মানুষ। নিজের সবকিছু অন্যের উপর চাপিয়ে না দিয়ে বরং প্রিয় মানুষদের মন বোঝার চেষ্টা করে। আর তার বিপরীত দিকে নিশান, সে যেন এক প্রকারই জেদ করে সবকিছু আদায় করে নিতে চায়। এতে সামনে মানুষটির মধ্যে দিয়ে যাই হোক না কেন, সেটা দেখার কোনো প্রয়োজন নেই। নিশানকে সে কি করে বোঝাবে? এই মানুষটি তো তাকে ভালো করে বুঝতে চায় না। যে ছেলে মেয়েদের মনের ভাষা বোঝে না, তার সঙ্গে কি সংসার করা যায়? প্রতি রাতে যে তার যন্ত্রণাদায়ক হয়ে পড়ে, তা তো এখনো মনে পড়ছে সেই ভয়ঙ্কর রাতের কথা। সেই রাতের কথা মনে হলেই রাগে, ঘেনায় ভিতরটা বিশ্রী একটা অবস্থা হয়। তখন আর শিরিনের চোখের মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না। রাতটা শুক্রবার, ভার্সিটির ছুটির দিন। নিশান বলেছিল বাকি সব বউদের মতোই তার সকল কাজকর্ম করে দিলে সে কখনোই তাকে স্বামী স্ত্রীর ওই সব বিষয়ে জোরাজুরি করবে না। তাই মনে মনে মেয়েরও প্রতিদিন নিজের হাতে নিশানের জন্য রান্না করা থেকে শুরু করে শার্ট প্যান্ট সবকিছু ইস্ত্রি করে রেখে দিত। ওয়াশরুমে গেলে তার সকল জামাকাপড় নিজের হাতে এগিয়ে দিত। বাড়ির কাজে মেয়ের ফাতেমা তো সে আগে থেকেই নিশানের সামনে আসতো না। নিশান ফাতেমাকে ২ চোখে সহ্য করতে পারত না। মেহেরকে বিয়ে করার আগেই নিশান নিজের সকল কাজ নিজেই করত। কখনো মা নাজরিন বেগমের সাহায্য সে নিত না। সে যাই হোক, সেই শুক্রবারের রাতে নিশানের পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। মেহের তা দেখে খুব মায়া হলো। সে অনেক সময় ধরে জলপটি করে দেয়, মাথার কাছে বসে থেকে। তারপর একটু জ্বর কমতে ঘুম চোখে ওয়াশরুমে চলে যায় নিশান। তা দেখে মেহের নিশানের একটা গেঞ্জি ও শার্ট প্যান্ট দরজার সামনে দাঁড়িয়ে থেকে এগিয়ে দেয়। ঠিক তখনই নিশান আচমকাই মেহেরের হাত ধরে টেনে নেয় তার কাছে। উপরে ঝর্ণা কল থেকে পানি পড়তে তাদের দুজনের শরীর ভিজে যায়। ঠিক তখনই নিশানের জোরপূর্ণ মেহেরের শরীর পুরো শক্তি দিয়ে দেওয়ালে চেপে ধরে। মেহেরও তার হাতের সব আঙুলগুলো নখ বসিয়ে দেওয়ার তার গালে। ওইসব দৃশ্য আর পুরোপুরি ভাবতে পারল না মেহের। তবে সেই রাতে খাটের পাশে জড়সড় হয়ে বসে থেকে অনেক কেঁদেছিল সে। কিন্তু নিশান সে সময় নিজের স্বাভাবিকভাবে ফিরে আসার পর মেহেরের কাছে মাপ চাওয়ার বদলে বলেছিল, একটা মেয়ে একটা ছেলের কাছে সবসময় থাকতে এমন ভুল হয়ে যেতেই পারে। এতে কান্না করার কিছুই নেই। স্বামী তো হয় আমি তোমার। কথাগুলো শুনে প্রচণ্ড রাগে ক্ষোভে ফেটে পড়েছিল মেহের। ভেজা শরীরে উঠে দাঁড়িয়ে পাশেই ফলের ঝুড়ি থেকে ফল কাটা ছুরি নিয়ে ছুটে গিয়েছিল নিশানের মারতে। তবে নিশানের শক্তির কাছে তো মেহের ছিল চুনোপুটির মতো। উল্টো মেহেরের হাত শক্ত করে ধরতে হাতে ব্যথা, হাত থেকে ছুরি নিচে পড়ে যায়। মেহের সেই সময় জোরে জোরে কান্না তো করেছিল না তার, তবে তার চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়েছিল অনবরত। চোখ বলে দিয়েছিল ভেতরে ভেতরে মেয়েটা কতটা পুড়েছে। সেই বিষাদময় রাতে নিশানের কাছে তখন মেহের নিজেকে পুতুল মনে হলো। যখন যা বলেছে তাই করেছে, তারপরও ধোঁকা ছাড়া কিছুই পেল না সে। এই সব কিছুই কি করে মেনে নেবে এটা একটা মানুষ? নিজের স্বার্থের জন্য আর কি করবে? মিথ্যে কথা বলবে? সেই দিন নিশান মেহেরের হাত ধরে ঠেলে দূরে সরিয়ে দিয়েছিল। একটুখানির জন্য পড়ে যাওয়ার থেকে বেঁচে যায় সে। এত কিছুর পরও নিশানের পাশে তাকে ঘুমাতে যেতে হয়েছিল। এটাও একটা শর্তের মধ্যেই রাখা ছিল। কোনো রকম সম্পর্ক না থাকলেও তার সঙ্গে একই বিছানায় ভাগাভাগি করে ঘুমাতে হতো তাকে। যদি তার উল্টো হয়, তাহলে মেহের যেসব কিছু তাকে বারণ করে সেটা আরো বেশি করে করবে মেহেরকে রাগানোর জন্য। সেই পুরো রাতটা তার চোখের পানি ফেলতে ফেলতে কেটে যায়। এই মানুষটির এমন কোনো ভালো গুণ সে পায়নি যার জন্য তার প্রতি একটু হলেও ভালোবাসা জন্মাবে তার। তারপর আবার কি, নিশান এমন কাজ বারবার করত। এসব কিছুর কারণে এমন সময় মেহেরের খুব বিরক্ত ও বৃষ্টিটা চলে আসা। সে বাবা মায়ের বাড়িতে চলে গিয়েছিল। আবারও আফসা সুলতানের নিজের কথায় তাকে নিজে থেকে নিশানের কাছে ফিরে আসতে বাধ্য করে বারবার। শুধু ২ বার নয়, এর আগেও আরো অনেক বার এমন নিশানের উপর রাগ করে নিজের বাবা মার বাড়িতে তাকে চলে যেতে হয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হলো নিশান কখনোই তাকে বাধা দেয়নি যেতে, বা কখনো একেবারের জন্য নিজ থেকে মেহেরকে নিতেও যায়নি সে। বিয়ের এই ১ বছরের মধ্যে একেবারের জন্য নিশান শ্বশুর বাড়িতে ঘুরতেও যায়নি পর্যন্ত। মেহের যখন নিশানের উপর রাগারাগি করে বাড়ি ছেড়ে বেরিয়ে যেত, তখন নিশানের মা নাজনী বেগম বারবার ছেলেকে বলতেন, মেয়েকে ভালোবাসা পেতে হলে ইগো নয়, নিজের নরম শুভ আচরণ দিয়ে বুঝতে শেখো। যা গিয়ে মেয়েরকে ফিরিয়ে নিয়ে এসো। ঠিক তখনই নিশান নাজরিন বেগমের মুখের উপর বলেছিল, যা ফিরে আসা সে এমনি চলে আসবে। যত বেশি আধিক্যতা দেখাবে তত বেশি
এদের দিমাগ বাড়বে। মন না চাইলেও মেহেরকে বারবার ফিরে আসতে হতো নিশানের কাছে। সে তো আর নিশান ওই রামসার মতো নিজের কথাই শুধু ভাবতে পারতো না, স্বার্থপর এক এর মতো নিজের নামের ওপর তো আর ডিভোর্সের তামাকটা সে নিতে চায়নি। ওইদিকে আবার বাবা মায়ের সম্মান সবকিছু কথা ভেবে যে আজ এসে এই পর্যন্ত। তবে যদি মেহের বাপের বাড়িতে বেশি দিন সময় লাগিয়ে দিত, তখনই ফোন করে এমন সব কথা বলতো যে মেহের না চাইতেও ফিরে আসতে বাধ্য হতো। এখন মেহের নিশানের সবকিছু সহ্য হয়ে গেছে ও মনের মধ্যে শান্তি সে কখনোই আনতে পারে নাই। এর কারণে দিন রাত কেটে যায় তার। বিয়ের পর কোনোদিন অথবা রাত তার জন্য বিশেষ ছিল না। ওই দিনে নির্জন ভাইকে দেখেছে মেহের। রামসাই একটু রাগ করলেই মানানোর জন্য সারাদিন লেগে থাকতো বড় বোনের রামসার পিছনে। একটুখানির জন্যও কষ্ট সে পেতে দিত না। যখন নির্জন ভাই জানতে পারে বড় আপুর প্রেগনেন্ট, তখন মনে হয় আর মাটিতে পা ফেলে হাঁটতে দেবে না তাকে। বিয়ের পর শুধু শুধু নয়, বিয়ের আগেও দেখেছি মেহের একদিন রামসার কিছু একটা নিয়ে আগেই রেগে গিয়েছিল। ফোন কল মেসেজ সবকিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল। সেই রাতে ঝড় বৃষ্টির মাঝে মাঝে আকাশ থেকে গর্জে ডাক ভেসে আসছিল। মেয়ের পড়াশোনা করতে করতে রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। কিছু একটা করতে জানালার দিকে চোখ গিয়েছিল তার। নির্জন ভাই রামসা আপুকে একটুখানি দেখার জন্য জানালার দিকে মায়ামর মুখ নিয়ে তাকিয়েছিল। পরনে সাদা টি শার্ট ভিজে শরীরের সঙ্গে একেবারে লেগে গিয়েছিল, তবুও মানুষটি এক বিন্দুর জন্য সেই জায়গা থেকে সরে যায়নি। সেই রাতে মেহের গিয়ে রামসাকে ঘুম থেকে ডেকে নিয়ে এসে জানালার সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। তার সঙ্গে মেহের একটা কথাও বলে দিয়েছিল রামসাকে, আপু তুই ছেলেটাকে এখনই চলে যেতে বল, আব্বু দেখলে কেলেঙ্কারি অবস্থা হবে, জলদি চলে যেতে বল বলছি। সেই দিন দুজনের মুখে একে অন্যের রকমের হাসি দেখতে পেয়েছিল মেহের, একটা হয়তো সত্যিকারের ভালোবাসার হাসি। রামসা সেই রাতে ইশারা করে মুচকি এসে নির্জনকে চলে যেতে বলেছিল। নির্জন সেই মুহূর্তে চলে গিয়েছিল। এর আগেও মেয়েরকে নিয়ে অনেকবার কফি শপে, শপিং মলে শপিং করতে নিয়ে গিয়েছিল রামসা। সেখানে অনেকবার তার একে অপরের সঙ্গে দেখাও করেছিল। তবে একটা বিষয় খুব ভালো করে নজর কেটেছিল মেহেরের, তারা দুজন কখনোই বাকি প্রেমিকদের মতো হাত ধরে বা কাছাকাছি হাঁটতো না। তাদের মধ্যে থাকতো এক হাত সমান পাকাপাকি, তবুও যেন কারোর প্রতি কারো কখনো অভিযোগ থাকতো না। এসব কিছুর মধ্য দিয়েই একদিন হঠাৎ করে রামসার নিজ থেকে বাবা মায়ের কাছে সবকিছু বলে বিয়ের দিন তারিখও দুই পক্ষের মধ্যে ঠিক হয়ে যায়। এত কিছু মেহেরের কল্পনার মধ্যে দিয়ে যাওয়ার সামনের সিটে বসে থাকা দুই ভাইও নিজের বোনের কথা আর কানে এলো না তার। বাম পাশে তিন্নির হাতে ঝাঁকুনিতে কল্পনা থেকে বেরিয়ে আসে। তিন্নি যখন বলে, ভাবি কি ভাবছো? আমরা চলে এসেছি, এসে শপিং মলের ভেতরে যায়। কখন যে এসব কিছু ভাবতে ভাবতে শপিং মলের সামনে চলে এসে এসেছে গাড়ি, খেয়ালই করা হয়নি। মানুষ চিন্তার মধ্যে ডুবে থাকলে পথ রাস্তার সময় সব নিজের কাছে খুব কম মনে হতে শুরু করে। মেহেরের সঙ্গেও এমনই হলো। আজ সবাই গাড়ি থেকে নেমে শপিং মলের ভেতরে প্রবেশ করলো। নির নিশান নির্জনের হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে যেতে নির্জন বলল, আরে ভাই কোথায় নিয়ে যাস আমায়? নিশান চোখ চওড়া করে বলল, পুরুষ মানুষ যে মেয়েদের সঙ্গে কি করবি, চল আমার সঙ্গে এক কাপ কফি খেয়ে আয় আয় সে সময় পর্যন্ত ওরা শাড়ি পছন্দ করেনি। এইসব কথা শুনে নির্জন একটু অবাক হয়ে ভান করে বলল, তোমার মতো মানুষ মেয়ের ভাবিকে একা কি করে ছেড়ে দিয়ে আসতে চাইছে? আচ্ছা তুমি আবার অসুস্থ নাও তো? সবকিছু কি ঠিক আছে? এইসব শুনে নিশান বলল, এত কথা কে বলতে বলেছে তোকে? আজকে আমি আমার বুকা ভাইয়ের প্রতি অনেক খুশি। এতগুলো ছেলের সঙ্গে সাহস করে কথা বলেছিস একা একা, তাও আবার আবার আমাকে লাগেনি। এটাই ভেবে অনেক ভালো লাগলো। তাই ভাবছি আজকে আমার টাকায় তোকে কিছু খাওয়ানো যাক, কি বলিস? নির্জন নিশানকে বলো, সত্যি তোমার টাকা খাওয়াবে নাকি? অন্যদিনের মতো আবার রেস্টুরেন্টেও কফি শপে ফেলে চলে আসবে? আজকে দয়া করে এমন কিছু করো না, টাকা বেশি আনতে পারিনি আমি। নিশান নির্জনের কাঁধে হাত রেখে বলল, তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? আর আমি যখন যেতে বলেছি তখন তুই যাবি, এত কথা কেন হবে? নির্জন আর কিছু বলল না। বেশি কথা বলে ক্ষতি আছে সে বুঝতে পারলো, তাই চুপ করে তার সঙ্গে হাঁটতে শুরু করলো। পেছনের দিকে থেমে রামসা বলল, আরে নির্জন আর বড় ভাই কোথায় যাচ্ছেন? তার পাশ থেকে তিনি তখন বলল, যেখানে যাক ভাবি চলে আসবে, এতে আমাদের ভালো হলো। মনের মতো কিছু কেনাকাটা করা যাবে, ওরা থাকলে হাজার খানেক কথা বলবে, মাথা খাবে। নিজের পছন্দ কিছু তো নিতে পারবো না, ওদের কথা শুনে সব শেষ হয়ে যাবে। আচ্ছা চলো, হাতের ডান সাইডের শাড়ির দোকানে আগে ঘুরে আসা যাক। কথাগুলো বলেই রামসা হাত ধরে টেনে নিয়ে গেল তিন্নি, আর মেহের গেল তাদের পিছু পিছু। সবকিছুই চোখ বুলাতে বুলাতে দেখতে দেখতে ছোটবেলা থেকে নির্জন মারপিট ঝগড়া বিপদ থেকে পালিয়ে বেড়াতো। কখনো এসবের মধ্যে নির্জনকে জড়াতো না সে, ভয়ে থাকতো ঝগড়ায় ঝামেলায়। সে কখনো এসব পছন্দ করতো না, আবার ভয়ও করতো না এর বিপরীত যদি খারাপ কিছু হয়। আর উল্টাপাল্টা দিকে
ছিল পুরো তার বিপরীত। নির্জন তার নিশানের ছোট থেকে একে অপরের সঙ্গে মিলতো না, তাই নিশানকে 9-10 বছরের বয়সে একা বাইরে পড়াশোনার জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে সে আর নয় পরিবর্তন হয়ে যায়। নিশানের দাদু বেঁচে থাকতে সবসময় চেষ্টা করেছে দুই নাতিকে কোরআনের দোয়া কালাম সূরা নামাজ শেখাতে, আল্লাহর পথে সবসময় থাকতে, আল্লাহর কথা মনে করাতে। কিন্তু পরবর্তীতে নিশান যখন কলেজ জীবন শেষ করে বাড়ি ফিরে আসে, সে যেন আর দাদুর বাধ্য নাতি থাকে না। প্রতি শুক্রবার দাদু নামাজের সময় ডাকলেই দাদু চটজলদি মসজিদে যেত নিশান। খুব খুশিতে পাঞ্জাবি শরীরে জড়িয়ে যেত সে। এখন আর নিশান যায় না, উল্টো লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে মদ থেকে শুরু করে অনেক নেশাই করতো। রাতভর বন্ধু বান্ধবের সঙ্গে তার আড্ডায় চলতো। অল্প বয়সে অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়েছিল সে। এখন বর্তমান কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক থাকলেও পুরো চাপ যেন পড়েছে মেহেরের উপর। আর ছোট থাকে যখন চোখের সামনে ছোট ভাই নির্জনের সঙ্গে কেউ বাজে আচরণ করতো, তখন তাকে ধরপড় মারতো করে চলে আসতো নিশান। নিশানের জন্য নির্জনকে অনেক রকমের কথা শুনতে হতো মা বাবার কাছ থেকে। সেই থেকে নির্জন সবসময় ঝামেলা থেকে দূরে থাকতো। সে জানতো কেউ যদি নির্জনের সামান্য কোনো ক্ষতি করে তাহলে তার বড় ভাই নিশান তাকে ছাড়বে না। এর ভাইয়ের নির্জন সহজে কারোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়তো না। তবে আজকের এই ঘটনা তাকে দমিয়ে রাখতে পারলো না। নির্জনের রাগ কন্ট্রোল না করতে পেরে ছেলেগুলো মারতে চলে যায় নির্জন। কফি শপে বসে অনেক সময় ধরে সে খেয়াল করছে নিশান কেমন যেন নজরে তার দিকে তাকিয়ে কফি খাচ্ছে। এভাবে নিশানকে তাকিয়ে থাকতে দেখে নির্জন বেশ অস্বস্তি পড়ে যায়। কোনো রকমে মুখে মিথ্যে হাসি টেনে কফি খেয়ে দাঁড়িয়ে পড়লো নির্জন। চারদিকে একবার তাকিয়ে দেখে কফি শপের সব মানুষ যেন তার কথা ও কাজে ব্যস্ত। কেউ কারো দিকে ফিরেও তাকাচ্ছে না একবার। নির্জন নিশানের উদ্দেশ্যে বলল, ভাইয়া চলো, খাওয়া হয়ে গেছে। আমার মনে হয় তিনি আমাদের জন্য অপেক্ষা করছে। নিশানকে দেখে মনে হচ্ছে যে আগেই কিছু স্মৃতিপূর্ণ গর্মে ব্যস্ত ছিল সে। নির্জনের কথায় নিশান তার থেকে চোখ সরিয়ে নিল। আচ্ছা চলো চলো তাহলে বলে কফির বিল পে করে দিয়ে দুই ভাই সাইডের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। পাশেই শাড়ির দোকানে বসে থেকে একে অপরের শাড়ি দেখছে রামসা। ওইদিকে তিনি সাইডে আয়নার সামনে দাঁড়িয়ে শরীরে শাড়ি জড়িয়ে দেখছে তার উপর কোন শাড়িটা বেশি সুন্দর লাগে। মেয়ের রামসার পাশে চুপ করে শুধু হুঁ আর না তে নিজের জবাব প্রকাশ করেছে। একসময় দূর থেকে নিশান ও নির্জান দেখে তাদের কাছে এসে দাঁড়ালো। নির্জান রামসার পায়ে নিচে হাত গেজে বসে ধীরে কণ্ঠে বলল, কি হয়েছে জান পাখি, শাড়ি ভালো লাগছে না? রামসাও তখন মুখ ভার করে ঠোঁট উল্টে বলল, দেখো না নির্জন, 3-4টা ঘন্টা ধরে একটা শাড়িও পছন্দ হলো না। নির্জন তখনই মনে মনে বলল, তোমাদের মেয়েদের এই জন্মে আর পোশাক পছন্দ হবে না। এদিকে আমরা ছেলেরা এক যুগ ধরে শার্ট প্যান্ট গেঞ্জি পরে কাটিয়ে দিচ্ছি, এত পছন্দ অপছন্দ মানে রাখে না আমাদের। রামসা নির্জনের হাত ধরে বলল, কি ভাবছো তুমি? নির্জন কোথায়? কিছু না তো। নিশান অনেক সময় ধরে দেখছে রামসা তিন্নির শাড়ি পছন্দ করলেও মেহের চুপ করেই বসে আছে। তা দেখে নিশান সামনে বসে থেকে দোকানেরই ছেলেকে বলল, মেরু রঙের শাড়িটা দেখান তো। তিন্নি ও নির্জন অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। এই প্রথম মেয়েদের ব্যাপারে নাক গলিয়ে ফেলল নিশান ভাই, তাও আবার মেহেরের ভাবির জন্য। শাড়িটা নিশানের সামনে বাড়িয়ে দিতেই নিশান মেহেরের শরীরের উপর রেখে দিল। মেহেরও অবাক হয়ে তাকিয়ে আছে নিশানের দিকে। হঠাৎ করে আবার এই মানুষটার কি হলো? তিন্নি, রামসা ও নির্জনের মুখে মুচকি হাসি ফুটলো, কিন্তু কেউ সাহস করে কিছুই বলল না। শাড়িটা প্যাক করে দিতে বলেই নিশান বাইরে চলে গেল। আরো কিছু সময় নিয়ে বাকি সময় শপিং শেষ করে তারা সবাই মিলে আবার গাড়িতে ফিরে এলো। নিজেদের জায়গায় বসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও তারা পুরো রাস্তা আর একেবারের জন্য মেহের নিশানের দিকে তাকিয়ে দেখেনি। প্রায় অনেকটা রাস্তায় শেষ করে তারা বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে সকল শপিং এর ব্যাগগুলো খুলে বাড়ির বাকিদের দেখতে থাকলো তিন্নি। রামসার শরীর খুব খারাপ লাগছিল দেখেই নিজের ঘরে চলে গেছে। নির্জনও তো সবাইকে বাড়িতে নামিয়ে দিয়ে জরুরি ফোন আসায় আবার কলেজ চলে যেতে হলো। মেহের সোজা রান্নাঘরে গিয়ে সকলের জন্য চা বানিয়ে দিল। শ্বশুর শাশুড়ি ননদ ও দাদা শাশুড়ি একসঙ্গে বসে চা খেতে খেতে শপিং করা সবকিছু চেক করতে শুরু করে দিল। এই সবকিছুর মধ্যে মেহের কেন জানি মনে হলো উপরে ঘর থেকে কেউ যেন তাকে দেখছে। উপরে তাকাতে দেখলো নিশান তাকে ইশারা করে তাকে ঘরে আসতে বলেছে। মেহের বুঝতে পারলো না কেন ডেকেছে। না গেলেই তো যা খুশি করে ফেলতে পারে। লাজ লিজার আর কিছুই নেই এই মানুষটার মধ্যে। নাজরিন বেগমের দিকে তাকিয়ে বলল, মা আমি এখন আসি।
আসলে অনেক সময় ধরে বাইরে থাকায় আমার ভালো লাগছে না, একটু ঘরে গিয়ে আরাম করে আসি আমি। নাজরিন বেগম হাসি মুখে বলল, এত বলার কি আছে, যাও। মেয়ের সত্যি যেন ক্লান্ত লাগছে, তাই সে ঘরের দিকে পা বাড়ালো। সবার দিকে একবার তাকিয়ে দেখে, ঘরের মধ্যে ঢুকতে দেখলো নিশান খাটের পাশে তার পছন্দের সেই শাড়িটা রেখে দিয়েছে। শাড়িটাকে নিজের হাতে স্পর্শ করতে মেহের মনে হলো তার কানের কাছে কেউ যেন চলে এসেছে। ঘুরে তাকাতে দেখলো নিশান। নিশান তখনই আস্তে করে বলল, শাড়িটা নিজে পরবে নাকি আমি পরিয়ে দেব? তুমি জানো আমি শাড়ি পরলে তোমার সঙ্গে কি কি হতে পারে? মেয়ের শক্ত মুখে নিশানের দিকে তাকিয়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছু সময় ধরে চেয়ারে বসে থাকলো নিশান, তারপর মেহের শাড়ি পরে বেরিয়ে এলো তার সামনে। নিশান চেয়ার ছেড়ে উঠে গেল মেহেরের কাছে, তারপর তার দুই গালে দুই হাত দিয়ে আলতো করে ধরে বলল, মেরি জান, তোমাকে কখন ভালো লাগে জানো? যখন তোমার রাগে চোখ মুখ লাল হয়ে যায়, তুমি যখন ভালো বইয়ের মতো আমার কথা শোনো, তখন আমার আরো ভালো লাগে। সবকিছু কেন আমাকে জোর করে আদায় করে করতে হয় বলো তো? হতে বলো। তুমি কি আমাকে একটু তোমার মনে জায়গা দিতে পারো না? আমি বাকি ছেলেদের মতো ভুলে ভালে তো আর সবকিছু আদায় করতে পারি না। যা যা মাথায় আসে তাই করে ফেলি, এর জন্য কিছু আমাকে আবার অনেক কষ্টও পেতে হয়। তুমি এমন কাজ করো না যেখানে আমি রেগে যেতে যেতে হবে পারে। মেহের নিজের গাল থেকে নিশানের হাত ধুয়ে সরিয়ে দিয়ে বিছানায় চুপচাপ শুয়ে পড়লো। নিশান মেহেরের দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ, তারপর সে মেহেরের পাশে গিয়ে শুয়ে পড়লো। মেহেরকে নিশান আর কিছু না বলে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। অনেক সময় পার হতে মেহের যখন দেখলো নিশান ঘুমিয়ে গেছে, তখন নিশানের কাছে থেকে নিজেকে সারিয়ে নিল। তারপর ঘরের উপরের দেওয়ালের দিকে তাকিয়ে রইলো এক মনে। আজ আর কিছু ভাবার জন্য তার নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলো রামসাই একা একা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। নাজরিন বেগম নেই, কিছু কাজে মানুষের জন্য থেকে দাওয়াত করতে গেছে তিনি। মেয়ের বিয়ে বলে কথা। রামসার মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে বেশ ক্লান্ত আর বিরক্ত নিয়ে কাজগুলো করছে সে একা একা। পাশে অবশ্য ফাতেমা সাহায্য করছে। তিনি আজ সকালে সবাইকে চা বা কফি বানিয়ে খাইয়েছে। মেহেরের মনে হলো আজ হয়তো সে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে। তাই ধীরে ধীরে রামসার পাশে গিয়ে দাঁড়িয়ে কানে কানে বলল, আজকে নির্জন ভাইকে বলতে পেরেছিস যে তুই প্রেগনেন্ট? রামসার মুখ কালো করে বলল, শুনলাম দুপুরের দিকে নির্জন আসবে, তখন না হয় বলে দেব। কাল রাতে শরীর খারাপ লাগায় ঘুমিয়ে পড়েছিলাম আমি। নির্জন যে কখন কাজ শেষ করে বাড়িতে এসেছিল আর আমার পাশে ঘুমিয়েছিল বলতেই পারবো না। সকালে আবার তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। দেখ না, সকালে নাস্তাও করলো না একটু। মেহের হতাশ মুখে করে বলল, যখন নির্জন ভাইয়ের সঙ্গে প্রেম করে তখন তো ভালোবাসার কথাটা নির্জনের মতো করেই বলে দিয়েছিলি। এখন এর সমস্যা কথাটুকু বলতে এত কাঁপাকাঁপি? আমি বলে দেব যে তুই প্রেগনেন্ট। এই কথা পাশে থেকে তিন্নি শুনেই পুরো বাড়ি জোরে জোরে বলতে শুরু করে, মুখে এক আকাশ পরিমাণ হাসি তার। আমি সত্যি শুনলাম ভাবি প্রেগনেন্ট? আমি ফুপি হব? বাবা তুমি কিন্তু দাদু হবে। প্রথম মা হয় প্রথম সন্তানের জন্ম, কিন্তু সেটা করলো রামসা। নিশান ঘর থেকে বেরিয়ে আসতে সব কথা শুনে পড়লো, কিন্তু কোনো রিয়াক্ট না করে চুপচাপ ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল। মেহের বোনের হাত ধরে বলল, নাও তোমার ননদিনী সবকিছু সবাইকে জানিয়ে দিল, এখন তো নির্জন ভাইয়াকেও বলে দেবে। তিন্নি না বললেও তোমার ভাসুরিজি তো বলবেই। রামসাদ পেঁচা মুখ করে মেহেরের দিকে তাকিয়ে রইল। তখন মেহের মৃদু একটা হাসি দিল তার দিকে তাকিয়ে। নিশান ভার্সিটির গেটের সামনে গাড়িতে বসে নির্জনের ফোন করলো। ও পাশ থেকে নির্জন ফোন রিসিভ করতে আচমকা নিশানের আনাড়িময় ভঙ্গি করলো, আমি তোর বড় ভাই, তুই কি করে আমার আগে বাবা হতে পারলি? বাবা তো আমার আগে হওয়ার কথা ছিল, তাই না? নির্জন তো নিশানের কথা কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে ফোনের অপর প্রান্তে থেকে নিজান বলল, এসব কি বলছো ভাইয়া? আমি কিছুই বুঝতে পারছি না। কিসের বাবা? কার সন্তানের বাবা? আমি তো তোমার মতো কোনো মেয়ের সঙ্গে আজে বাজে সম্পর্ক নেই, তাহলে এসব কথা বলছো কেন? নিশান নির্জনকে কঠিন গলায় বলল, তুই এসব কি বলছিস? আমাকে ছোট হয়ে আজকাল কথাও শোনাতে শিখে গেছিস দেখি তো। ওই নির্জন অফিসের রুমে বসে কপালে হাত দিয়ে চিহ্নিত ভঙ্গিতে বলল, না মানে ভাইয়া, আমি তো আর বলিনি। আমি বলেছি আমি তো ঘরে বউ ছাড়া আর বাইরের অন্য কোনো মেয়েকে কল্পনাও করতে পারি না। তা আমার সন্তান আবার কার গর্ভে আছে? নিশান বাঁকা হেসে নির্জনকে বলল, তুই তুই ফোন রাখ। তুই আমাকে খোঁচা মেরে কথাগুলো বলেছিস, তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর শোন, এখন তোর বউ ভাই নিশানও কোনো মেয়ের সঙ্গে বাজে সম্পর্ক জড়ায় না। শুনলাম বাড়িতে নাকি তুই নতুন অতিথি আসছে, তাই বলছি আমার আগে কেন বাবা হতে হবে তোকে? আমার জন্য কি একটু অপেক্ষা করতে পারলি না? হ্যাঁ, আমি বাবা হতে পারলাম না, কিন্তু এটা আমার আগে হওয়ার কথা ছিল। নির্জন মাথার উপর দিয়ে সব কথাগুলো গেল।
যেন খুব একটা না বুঝলেও এটা বুঝতে পারলো যে সে বাবা হতে চলেছে। হ্যাঁ, কয়দিন থেকে লক্ষ্য করছে যে রামসা তাকে কিছু বলতে, সেও কিছু বলতে পারছে না, শুধু পেছনে পেছনে ঘুরছে। জিজ্ঞেস করলেও আমতা আমতা করতে করতে শুরু করে সে। তাহলে কি এই প্রেগনেন্সির কথাই সে নিজের মুখে বলতে পারছে না তাকে? মনে বাধ্য এক আকাশ পরিমাণ খুশি নেমে এলো। আজকে মনে হচ্ছে তার থেকে ভাগ্যবান এই দুনিয়ায় আর একজনও নেই। ভালো পরিবার পেয়েছে, অতি পরিমাণ ভালোবাসার জন্য একটা বড় ভাই আর একটা ছোট পাগলি বোন। তার সঙ্গে ভালোবাসার প্রিয় মানুষ রামসা। আল্লাহর কারো চাওয়ার মতো আর কিছুই নেই। তবে মাঝে মাঝে ভেতরে একটু ভয় হয়, এত সুখ খোদা তা তাকে দিচ্ছে কেন? এত সুখ সে কি নিতে পারবে? ওই পাশ থেকে নিশান মিয়ালি ব্যাপার নিয়ে কথা বলতে আগে ফোন কেটে দিল। নির্জান নিশানকে কিছু একটা বলতে যাবে তার আগেই ফোন কেটে গেল। আর কোনো কথা হলো না দুই ভাইয়ের মধ্যে। নিশান গাড়িতে বসে অপেক্ষা করছিল ভার্সিটির গেটে। তখন মেহের বেরিয়ে আসবে ভার্সিটি থেকে। আজকে এত দেরি করেছে কেন? সেই দিন জোরপূর্ণ ভার্সিটি থেকে নিয়ে যাওয়ার পর থেকে মেহের নিজের সম্মান রক্ষাতে বাড়িতে থাকা বা তর্কাতর্কি না করে চুপচাপ নিশানের সঙ্গে এখন এক গাড়িতে যাতায়াত করে। মেহেরের একমাত্র বন্ধু নাজিয়া যখন জানতে পারে যে ভার্সিটি প্রফেসর নিশান চৌধুরী তার স্বামী, তখন থেকে নিশানকে নিয়ে মেহেরের সামনে খুব কম কথা বলে সে। আরও তো অনেক কিছুই জানে এই নিশান মানুষ হিসেবে কেমন। তাই ভার্সিটির গেট পার হতে মেহেরের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। এই কথা আর মেহের তাকে বলেছে যে ভার্সিটির বাইরে আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না নাজিরা। নাজিরা মেহেরের অসুবিধা বুঝতে পেরে আর কোনো প্রশ্ন ছুড়ে দেয় না তার দিকে। তারপর মেহের নিশানের গাড়ির ভেতরে সোজা চুপ করে এসে বসে পড়ে। কোনো রকম সশব্দ না করেই এইসব নিয়ে ভার্সিটির মধ্যে খুব গুঞ্জন চলে। কেউ বলে ভার্সিটির সবচেয়ে সুন্দর প্রফেসরের সঙ্গে মেহেরের প্রেম চলেছে, তাদের মধ্যে সম্পর্ক আছে। তাই ভার্সিটির ছেলেগুলো তো মেহেরের আশেপাশে দিয়েও আর হাঁটে না। এর কারণ সে কি ধরে নেবে? এর কারণ হয়তো নিশান চৌধুরী। ভার্সিটির সবাই তো আর জানে না সত্যি বলতে তারা প্রেমিকা নয়, আচমকা এই সম্পর্ক বেঁধে পড়ার সম্পর্ক, যার নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। যে সম্পর্কে মেহের নিজে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশ থেকে নিশানের আওয়াজে মেহের কানে ভেসে এলো। নিশান রঙ্গ করে মেহেরকে বলল, কি ব্যাপার মেরি জান, বোবা হয়ে গেছো নাকি? বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আর আমার সঙ্গে কথা বলতে চাও না, আমার সঙ্গে একটু ঝগড়াও করো না। কি হয়েছে তোমার? মেহের নিশানের দিকে তাকিয়ে বলল, আপনার সঙ্গে ঝগড়া করে আমার লাভ? আপনার সঙ্গে মুখে তর্ক করে আমার লাভ? আপনি তো কখনোই আমার কথা গুরুত্ব দেন না। অযথা কেন আপনার সঙ্গে কথা বলে মুখে ব্যথা জাগাবো আমি? নিশান মেহেরের দিকে তাকিয়ে আবার সামনে চোখে রেখে হতাশার স্বরে বলল, থাক থাক, আর কথা বলতে হবে না। যখনই তোমার মুখ থেকে কিছু শুনতে চাই তুমি শুধু আমার থেকে দূরে যাওয়ার কথাই বলো। শোনো মেরি জান, তোমার মুখ থেকে কথা আসলে দূরে যাওয়ার বাহানা করো তুমি নয়। এমন বোবা হয়ে আমার কাছেই থেকো। তার কারণ ওই মুখ থেকে আমি শুনতে চাই না যে তুমি আমার প্রতি বিরক্ত। সারা জীবন এমন বোবা হয়ে থেকো আমার কাছে। তোমার এই মুখ থেকে আমি শুনতে চাই না যে তুমি আমার কাছে দূরে চলে যাওয়ার কথা বলো। মেহের নিশানের কথা শুনে তার দিকে তাকাতে নিশান মুখভঙ্গি বদলিয়ে বলো, আচ্ছা মেরি জান, এটা কি ঠিক হলো? বড় ভাই বাবা হওয়ার আগে ছোট ভাই বাবা হয়ে গেল। বাবা তো আমার হওয়ার কথা ছিল, তাই না? মেহের নিশানের উদ্দেশ্য করেই বলতে লাগলো, যে মানুষ নিজের বউয়ের ভালো মন্দ বুঝতে চায় না, বুঝতে পারে না, সে কি করে তার সন্তানে বুঝবে, তার সন্তানের ভাষা বুঝবে? নিশান মুখ ভার করে বলল, তার মানে বলতে চাইছো আমি যদি সন্তানের বাবা হই তাহলে ভালো বাবা কখনোই হতে পারবো না? কথাগুলো বলে নিশান মুখ গম্ভীর করে মেহেরের উত্তরের আশা না করে গাড়ি ছেড়ে দিল। গন্তব্য ছিল তার বাড়ির উদ্দেশ্য। মেহের নিশানের মুখের দিকে তাকিয়ে রইল। মেহের কেন জানি মনে হলো মানুষের মনে আঘাত দিয়ে ফেলেছে সে। আবার মনে হলো এই মানুষ তার মনেও তো কম আঘাত দেয়নি। তিনি বিয়ের আর মাত্র কিছুদিন বাকি, তাই পুরো বাড়ি সাজানোর জন্য কিছু মানুষ এসেছে। রং বেরঙের ছোট ছোট লাইট দিয়ে পুরো বাড়ি ডেকোরেট করা চলেছে। তাহের চৌধুরী তা আরো কিছু লোকের সঙ্গে বিয়ের যাবতীয় কাজ কি লাগবে তার খোঁজ খবর নিতে গিয়েছে। ওইদিকে দাদি গুলারা বেগম আর তার আরো দুই মেয়েকে ফোনের পর ফোন করে চলেছে দেশের বাইরে কানাডায়। যদিও জানতেন তিনি তার মেয়েরা নিজেদের সংসার ফেলে এই বুড়ো মাকে কখনোই দেখতে আসতে পারবেন না, তারপরও আশা না ছেড়ে আগেই নির্জনের বিয়ের সময় দিনের 100 বার ফোন করেছিলেন। ঠিক এখনো আবার তিন্নির বিয়ের সময় কানের ফোন ধরেই বসে আছেন। যদি একবার হলেও তিন্নি দুই ফুপি তার বিয়ে দেখতে আসে। ওই দিন গুলারা বেগম মেয়েরই এতই ব্যস্ত যে মায়ের সঙ্গে 2 মিনিট কথা বলার মতো নাকি তাদের কাছে কোনো সময় নেই। নাজরিন
নাজরিন বেগম তো আত্মীয় স্বজনের ভালো মন্দ জিজ্ঞেস করেছেন, আপ্যায়ন কেমন হচ্ছে তা দেখছেন। তার সঙ্গে যখন জানতে পেরেছেন যে রামসা প্রেগনেন্ট, তখন থেকে ভারী কাজকর্ম তার জন্য একদম বন্ধ করে দিয়েছেন। মেহের তার শাশুড়ি নাজরিন বেগমের অনেক কাজে সাহায্য করেছেন, যতটুকু পারছেন সে। বাড়িতে সবাই ব্যস্ত, আবার কেউ কারো জন্য সময় দিতে পারছে না, শুধু রামসার গালে হাত দিয়ে জায়গায় বদল করে বসে থাকছেন। নিশান ভার্সিটি থেকে ফেরার পর বাড়িতে হালকা কিছু খেতে বেরিয়ে পড়েছেন কোথায় যেন, আর তার কোনো খোঁজ খবরই নেই। রাতও অনেক হয়েছে, কিন্তু আজ শেষ হওয়ায় নাম নেই। কাজ শেষ করে কি করে বিয়ে বাড়ি বলে কথা, একটু তো ঝামেলা থাকতেই হবে তাদের। এসবের মধ্যে দরজায় কলিং বেলে বেজে উঠতে বাড়ির কাজের বুয়া ফাতেমা গিয়ে দরজা খুলে দিল। দরজার সামনে দাঁড়িয়ে আছে নির্জন, মাথায় তার সাদা কাপড়ে ব্যান্ডেজ করা। তার দেখা মাত্রই মা নার্জির বেগম ছেলের কাছে ছুটে গেলেন। নির্জনের চার খালা ও খালাতো বোনদের এসেছে, তারাও ছুটে গেল তার কাছে। কি কি করে এমন দুর্ঘটনা হলো, কপালে ব্যান্ডেজ কেন, তা জানার জন্য। নির্জনের চোখ মুখে একদম শুকনো দেখাচ্ছে। নির্জন মা নাজরিন সহ সবাইকে উদ্দেশ্য করে বারবার বলেছে যে তোমার বড় কোনো কিছুই হয়নি। বাড়ির ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এমন আঘাত সে পেয়েছে, বেশি না অল্প একটু ক্ষত হয়েছে, ঠিক হয়ে যাবে। ছেলের কথা শুনে মা নাজরিন বেগমের মনে কোনো মানতে পারছে না। তার মনে হচ্ছে বারবার একটা সামান্য দুর্ঘটনায়। ভেতরে কুকড়ে উঠলো তার কোনো কেন জানি। রামসা দূরে দাঁড়িয়ে আছে, চোখের পানি ছলছল করে। তা দেখে নির্জন লক্ষ্য করে হেসে বারবার বলছে, সামান্য আঘাত, এত ভাবার কিছুই নেই, ঠিক হয়ে যাবে। এটা নিয়ে যেন তোমার চিন্তা না করে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে বড় কিছু হয়নি। নার্জিন বেগম বারবার ছেলের শরীর মাথায় হাত বুলিয়ে হাতে ছুঁয়ে ছুঁয়ে বলল সে যেন এমন ভুল আর কখনোই না করে, একটু যেন দেখে শুনে গাড়ি চালায়, এমন ছেলেদের মতো কাজ আর সে যেন না করে। তার মনে রাখা উচিত সে এখন বাবা হবে। একটুকু শুনেই মনে পড়লো আজ দুপুরের দিকে নিশানের বলা কথাগুলো। মা দাদি খালাদের কাছ থেকে রামসার কাছে পা বাড়ানো নির্জন। রামসার চোখের পানি থাকলেও বোঝা যায় অনেক কষ্টে আটকে রেখেছে সে। নির্জন রামসার কাছে গিয়ে ফিসফিস করে বলল, এত বড় খবর কি করে লুকিয়ে রাখলে আমার কাছ থেকে জান পাখি? আমি কিন্তু অনেক রাগ করেছি যে একটা কথা আমাকে তুমি না বলাই নিশান ভাইয়ের মুখ থেকে শুনতে হয়েছে। রামসা নির্জনের বুকে আলতো করে একটা ঠোঁট মেরে বলল, বোকা কথাকার, 2-3 দিন পর বাবা হবে আর এখনো নিজেকে সামলিয়ে গাড়ি চালাতে পারো না? আমাকে আর আমার বাচ্চাকে অনাথ এতিম করার ধান্দায় নেমে আছো নাকি? হ্যাঁ, মা মরে গেলেও বুঝি জানতে পারতাম না আমি? কথাগুলো বলার সময় রামসার দম ক্রমাগত ভারী হয়ে উঠেছিল, গলায় কান্না গুলো দলা পাকিয়ে যাচ্ছে, সে আর কথাও বলতে পারছে না যেন। নির্জন মৃদু একটা হাসি দিয়ে রামসাকে নিজের ঘরের দিকে টেনে নিয়ে গেল। নির্জনের চেহারা ওর মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে এটা সামান্য অ্যাক্সিডেন্ট নয়। মুখে হাসি ফোটাতে পারলে ওর কিছু নিয়ে বেশ চিন্তিত সে। রামসাকে ঘরের মধ্যে নিয়ে আসার পর চোখে পানি ছেড়ে দিয়ে বসলো সে, কারণ সে খুব কষ্টে সবার সামনে নিজের চোখের পানি ধরে রেখেছিল। ধূপধাপ শব্দ করে যখন লাগাতো নিজের বুকের আঘাত করলো রামসা নিজে, তখনই রামসাকে তার বাহু ধরে আবদ্ধ করে নিল। শান্তিময় একটা শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে তারপর সব চিন্তা দূরে ঠেলে দিয়ে বলো, আচ্ছা রামসা, মনে করো আমি তোমার থেকে অনেক দূরে আছি, তোমার কাছে আমার বাচ্চা আছে, তুমি কিন্তু একা নাও, তাহলে কি তুমি শক্ত হয়ে থাকতে পারবে স্ট্রং মেয়েদের মতো? রামসা বাচ্চা সবল কণ্ঠে বলল, আমি শক্তিশালী কঠিন হৃদয়ের মেনে নিতে চাই না, আমি অনেক দুর্বল, তোমাকে ছাড়া আমি কিছু বুঝি না নির্জন। তাই বলে রাখছি, আমাকে আর আমার বাচ্চাকে রেখে দূরে কোথাও যাবে না। যদিও কোথাও যাও তাহলে আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে হবে, তোমাকে ছাড়া আমি কিছুই থাকবো না। তুমি বিনা আমি পুরো একটা শূন্য, তাই এমন কথা কখনোই বলো না। নির্জন রামসার মাথায় হাত বুলিয়ে তার গালে স্পর্শ করলো, দুই বৃদ্ধা আঙুলের সাহায্য করে চোখের পানি মুছে দিয়ে বলল, আরে আমি তো মজা করছি, আর হ্যাঁ, আমি তো তোমাকে রেখে একা যাব না, যদি মরেও যাই তো একসঙ্গে, ঠিক আছে? রামসা নির্জনের দিকে তাকিয়ে মৃদু হাসলো, বলল। তারপর নির্জনের রামসাকে বিছানার পাশে নিয়ে গিয়ে বসিয়ে বলল, তবে রামসা সোনা জান পাখি, আমাকে আর 3 মাস পরে দেশের বাইরে যেতে হবে, একটা বছরের জন্য, তারপর আবার চলে আসবো। তিন্নির বিয়ে পর্যন্ত শুধু এখানে থাকছি, কষ্ট পেও না, আমাকে যেতেই হবে, অনেক বড় প্রজেক্টের কাজ চলেছে আমাদের। রামসার নির্জনের কাছ থেকে দূরে সরিয়ে গিয়ে বলল, না না, আমি চাই না, কাজ তো এখানে থেকেও করা যায়, তাই না? এই সময়ে সবার সবার থেকে তোমাকে আর আমার নিজের মাকে অনেক
প্রয়োজন। এত কিছু জানার পরও এই সিদ্ধান্ত কি করে নিলে তুমি? নির্জন রামসার মুখময় চেহারার দিকে তাকিয়ে বলল, দেখো রামসা, আমি তো আর আগে জানতাম না যে তুমি প্রেগনেন্ট, আর এটা আমাদের ব্যবসার জন্য অনেক গুরুত্ব একটা কাজ। সবাইকে তোমাকে তোমাকে এবং তোমার বাচ্চাকে ভালো রাখতে গেলে এই কাজ থেকে আমি দূরে সরে থাকতে পারবো না। তাছাড়া আমাদের তো সব সময় ফোনে কথা হবে। একটু বোঝার চেষ্টা করো, মাত্র একটা বছর। চোখ বন্ধ করে চলে যাবে। দেখো রামসা নির্জনের দিকে তাকিয়ে চোখ মুখ মলিন করে তার সঙ্গে আর একটাও কথা না বলে শুয়ে যাবে। ঠিক তখন নির্জন আবার বলল, রামসা, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি অনেক খুশি, বিশ্বাস করো, যে তুমি আমাকে একটা বাচ্চা উপহার দিতে চলেছো। আমি এটাও মানছি যে এ সময় তোমার পাশে থাকা, আমার থাকাটা তোমার জন্য খুব জরুরি। তাই বলছি, রাগ করো না আমার উপর, আর একটু সময় দিও আমাকে। সবকিছু গুছিয়ে তোমার কাছে নতুন করে একেবারে ফিরে আসতে চাই। নির্জনের কথায় রামসার চোখে ছলছল করে তার মুখের দিকে তাকিয়ে বলল, একটা বছরের একটা দিন যদি বেশি হয়ে যায় তাহলে তুমি আর কখনোই আমাকে দেখতে পারবে না নির্জন। আমি একেবারে মা বাবার বাড়ি চলে যাব, বলে দিলাম। নির্জন মৃদু হেসে মনে তখনই বলল, মেহেরের মতো আবার বারবার ফিরে আসবে নিশানের কাছে। একই রক্তের মানুষ তোমরা, ভালো করেছে তো চিনি। আমাকে ছাড়া কতটুকু থাকতে পারো তুমি? রামসা মুখ ভার করেই বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লো। নির্জনের সাথে আর কিছু বলো না সে। ওই দিনের নির্জন কিছুক্ষণ ঘুমান্ত রামসার মুখের দিকে তাকিয়ে রইলো। তারপর জানালার দিকে তাকিয়ে আজকে ভয়ঙ্কর দৃশ্যটা মনে পড়লো। শপিং মলে সেই 3 ছেলের মধ্যে আজ 2 ছেলে মিলে তাকে গাড়ি চাপা দিয়ে মারতে যাচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে সে বেঁচে গেছে। গাড়ি কিছু সমস্যা হয়েছে, ড্রাইভারের ঠিক করানোর জন্য পাঠিয়ে দিয়েছে সে। কিন্তু ছেলে দুটোর মধ্যে একজনের হাতে আঙুলের ইশারায় বুঝিয়ে দিয়েছে যে তোর পিছু আমরা কখনোই ছাড়বো না। একটা মানুষ এত মধ্যে অনেক রকমের মন মানসিকতা থাকে, খারাপ, নিকৃষ্ট ও ভালো মন্দ। তাই নির্জন বুঝে শুনে কারোর সঙ্গে সহজে ঝামেলা জড়ায় না। আজ বারবার তার মনে হলো ছেলেগুলোর সঙ্গে ঝামেলা কি সে অনেক বড় ভুল করে ফেললো। এসব ভাবতে ভাবতে দরজা টং টং শব্দ হলো। রাত তখন প্রায় 12টা। দরজা খুলতে দেখলো নিশান দাঁড়িয়ে আছে। নির্জন প্রশ্ন করা চোখে নিশানের দিকে তাকিয়ে রইল। এত রাতে নিশান এখানে কেন? তার উপর নিশানের শরীর থেকে অনবরত মদের গন্ধ আসছে। নিশান মদ খেলেও সবসময় নিজেকে স্বাভাবিক রেখে কথা বলে। নির্জনের সঙ্গে সঙ্গে নিশান বাইরে আসতে বলল। নির্জন কোনো প্রশ্ন না করে নিশানের সঙ্গে হাঁটতে হাঁটতে ছাদে উঠে গেল। ছাদে উঠে নিশান বলল, মাথায় আঘাত পেলে কি করে? নির্জন বুঝতে পারলো নিশান এখনো কিছু জানে না, তাই ছোট জবাব দিল, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক হয়ে যাবে। নিশান তখনই মৃদু একটা হাসি দিয়ে বলল, আমি ভাবলাম তোর সঙ্গে আবার কেউ বেয়াদবি করেছে, তোকে ধরে মেরেছে। তোর কেউ কিছু বলে আমি মেনে নিতে পারি না, মাথায় ঠিক করে থাকে, আর আমার একদমই। নির্জন খুব ভালো করে বুঝতে পেরেছে নিশান আজ অতিরিক্ত মদ খেয়েছে, নিজেকে স্বাভাবিক রাখতে গিয়েও পারছে না। মনের ভেতর কথাগুলো নিমিষে বলে ফেলেছে। তাই নির্জন ভাইয়ের কথায় মুখ বন্ধ করে শুনতে চাইছে, আর তার মুখের দিকে তাকিয়ে ভালোবাসাময় হাসি দিয়ে একটু পর পর আবারও বলল, আমি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি তোকে আর তিন্নিকে, কিন্তু তোরা আমাকে বুঝতে চাচ্ছিস না। মা তো আরো বুঝতো না, অল্প কিছুতেই আমাকে মারধর করতো, দূরে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে হুমকি দিত। কিন্তু তোরা বিশ্বাস কর, আমি কখনোই তোদের কাছ থেকে দূরে থাকতেও যেতাম না। আমি যখন মনে করলাম আমার পরিবারই আমাকে দূরে ঠেলে দিয়েছে, তখন আরো একটু দূরে চলে গেলেও ক্ষতি কি? এসব করতে করতে আজ আমি তোদের কাছ থেকে অনেক দূরে চলে গেছি। দেখ, তোরা কেউ আমার ভয়ে আমার সঙ্গে ঠিক মতো কথাও পর্যন্ত বলিস না। আমিও যখন যার মাথায় আসে তখন তাই করে ফেলি। মেহের আমাকে কি বলছে জানিস? বলেছে আমি নাকি কখনোই বাবা হতে পারবো না, যদি কখনো আমাদের বাচ্চা হয়। মেহের কথা শুনে আমার কষ্ট লাগেনি, কিন্তু নিজের উপর অনেক রাগ উঠেছিল সে সময়ে। নিজেই যখন একটু হেসেও দিলাম নিজের উপর। আমি এটা বলতে চাইছি, বাড়ির প্রথম সন্তানদের তাদের আসবে, তাই আমাদের মা বাবা মতো কঠিন না ওই বাচ্চার উপর রাগারাগি না করাই ভালোবেসে বুঝিয়ে বলিস, দেখবি ঠিক বুঝবে। আর যদি নাজরিন বেগমের মতো ঘরে উঠিয়ে বাচ্চাকে কেলানি দিস, তাহলে কিন্তু বাচ্চা তার বড় বাবা নিশান চৌধুরীর মতো হয়ে যাবে। তাহলে আবার কিছু ঘরে ধরে রাখতে পারবি না। কথাগুলো এক নাড়াতে বলতে থেকে আবার বলে, আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী, কারোর উপর দোষারোপ করতে পারবো না। তবে আমি এত সহজে স্বাভাবিক জীবনও পারবো না খুঁজে। এখন আমার জীবনের সবচেয়ে একটি লক্ষণ জানিস নির্জন? নির্জন পাশ থেকে ভাইয়ের কাঁধে হাত থেকে বলল, কি ভাইয়া? নিশান তখন বলল, মেহেরকে আরো আপন করে নিতে হবে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার সঙ্গে কাটাতে চাই আমি। অভিমান করুক, রাগ করুক, যাই করুক না কেন, সে শুধু আমারই হয়ে থাকবে। আচ্ছা, এসব এখন থাক, আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে যাব। অনেক কথাই বলে তো বলা
ফেললাম। শেষ একটা কথা, নির্জন তোর ভাইয়ের পরিবর্তন হতে চায়, কিন্তু কেন পারছে না সে। নির্জন কি বলেছে সে শোনার প্রয়োজন মনে না করে নিশান ছাদ থেকে চলে যেতে উদ্যত হলো। তখন নির্জন পেছন থেকে ডাকলো, ভাইয়া আমি কিছু তোমাকে বলতে চাই। নিশান পিছন ফিরে তাকাতেই রইল। নির্জন চারিদিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলল, এখন ঘুমাতে যাও, কাল সকালে কথা হবে আমাদের। নিশান আর দেরি না করেই নিজের ঘরের দিকে পা বাড়ালো, আর নির্জন তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলো। নিজের ঘরে ঢুকে দেখে মেহের ঘুমিয়ে পড়েছে। তা দেখে সে গিয়ে মেহেরের পাশে শুয়ে পড়লো। নিজের একটা পা মেহেরের শরীরের উপর তুলে দিয়ে ঘুমিয়ে গেল সে। মেহের আবার একটা সমস্যা, কেউ শরীরে স্পর্শ করলে আজকাল তার ঘুম ভেঙে যায়। বেশ আতঙ্ক নিয়েই সে ঘুমায়। আগে কেউ ডাকলেও তার ঘুম ভাঙতো না যতক্ষণ না সে নিজে থেকে উঠতো, কিন্তু নিশানের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে যেন তার চোখে মুখে ঘুম হারিয়ে গেছে। নিশানের শরীরের থেকে মদের গন্ধ আসতে মেহের নিজের শরীরের ওপর থেকে নিশানের পা সরিয়ে দিল। তারপর খেয়াল করলো জুতা পায়ে ঘুমিয়ে আছে সে। পায়ের দুই জোড়া জুতা খুলে রাখতে নিশান ঘুমন্ত কণ্ঠে বলল, পায়ের জুতা খুলে রেখো না আমার মেরিজান, অনেক রাস্তায় তোমাকে নিয়ে হাঁটতে হবে আমার। মেয়ের বুঝতে পারলো কথাগুলো সে স্বপ্নের মধ্যেই বলেছে। তারপর নিশান কে ঘুমিয়ে রেখে বাইরে গিয়ে ভালোভাবে উজু করে এলো সে। নিচে বিছানা করে ঘুমিয়ে পড়লো। আর যদি এই অবস্থায় তার সঙ্গে ঘুমায় তাহলে হয়তো ফজরের নামাজ হবে না, তাহাজ্জুদ নামাজও পড়তে পারবে না সে। এটা সে আগেও করেছে, অনেকবার নেশা করে তার পাশে ঘুমিয়েছে নিশান, কিন্তু কখনোই মেহের নিজের মুখ ফুটে তাকে নেশা করতে বারণ করেনি, কারণ তার ইচ্ছে করে না নিশানের সঙ্গে কথা বলতে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। ধন্যবাদ। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্প 1-2 নিশানা চলবে।